কেন হলো জানি না, কি যে হলো, শুরু হলো। আরে আমাদের সব থেকে বড় অভ্যেস হলো আমাদের ভাবনা। যতক্ষণ না এই অভ্যেস বদলায় ততক্ষণ অবস্থাও বদলায় না। হ্যাঁ বলুন। আমি আমার নিজের ছেলেকে খুন করেছি, ওকে একদম প্রাণে মেরে ফেলেছি, শেষ করে দিয়েছি সবকিছু। সাহেব, 1 মিনিট সাহেব, শুনুন সাহেব, ইনি আমার শ্বশুর মশাই সাহেব, আর ইনি আপনাদের যা কিছু বলেছে সব মিথ্যে বলেছে। আমি মেরেছি আমার স্বামীকে, সমীরকে আমি মেরেছি সাহেব। সাবিনা, তুই বাড়ি যা। সাহেব, ও ও মিথ্যে বলছে। ও ও আমাকে বাঁচাতে চাইছে। না সাহেব, আমি সত্যি বলছি, সমীরের খুন আমিই করেছি সাহেব। সাবিনা, আমি বললাম না তুই বাড়ি যা। সাহেব, আমি সত্যি বলছি সাহেব। দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশনে কর্মরত রহমত শেখ, যার বয়স প্রায় 60-এর কাছাকাছি, একদিন তিনি করমপুর পুলিশ স্টেশনে আসেন আর নিজের একমাত্র ছেলেকে হত্যা করার অপরাধ স্বীকার করেন। ঠিক সেই সময় সেখানে মৃত সমীর শেখের স্ত্রী সাবিনা শেখও এসে পৌঁছন আর দাবি করেন যে সেই খুন রহমত নয়, বরং তিনি করেছেন। কে মিথ্যে বলছিল আর কে সত্যি? তবে কি সাবিনা তার শ্বশুরকে বাঁচাতে চাইছিলেন? তাহলে কে মেরেছিল সমীরকে? তাহলে আপনি মেরেছেন আপনার ছেলেকে। তাহলে বলুন লাশটা কোথায় রয়েছে? স্যার। হ্যাঁ সন্তোষ, আমাদের কাছে একটা কেস এসেছে যাতে দুজন লোক একজনকেই খুন করেছে বলে বলছে। এখন দুজনের মধ্যে সত্যি কি বলছি জানি না। তুমি একটা টিম নিয়ে সেই লোকেশনে যাও যেটা রহমত শেখ বলেছে। ইয়েস স্যার। এখন সমীরের লাশটাই সমস্ত সত্যিটা বলবে। দেখো, এই কেসটা শেকড় পর্যন্ত পৌঁছতে গেলে আগে আমাদের সম্পর্কের গভীরতায় পৌঁছতে হবে। রহমত বাবু, আপনি এর আগেও আপনার ছেলের বিরুদ্ধে পারিবারিক হিংসার অভিযোগ তুলেছেন। এবার এমন কি ঘটল যে আপনি এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন? প্রত্যেক বাবা যখন তার নিজের বাচ্চাকে আঙুল ধরে হাঁটতে শেখায়, তো বাবা কখনোই আশা করে না যে বড় হয়ে সেই আঙুল তার উপরে উঠুক। সমীর যখন জন্মেছিল তখন আমাদের বাড়িতে খুশির বন্যা বয়ে গিয়েছিল। আরে আপনি এসে গেছেন, অভিনন্দন। ধন্যবাদ, আপনাদেরকেও মোবারক। বাচ্চাটা কি ফুটফুটে। অনেক অনেক ধন্যবাদ। আরে বাহ বাহ বাহ, অনেক অনেক বাহ। অভিনন্দন। আরে আমার পেয়ারি, ওকে একটু কোলে তুলবো? আরে বাবা 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 বাবা, ও কুতকুত কুতকুত কুতকুত। আমার তো মনে ছিল আমার মতো দেখতে হবে, কিন্তু ও তো একেবারে তোমার মতো দেখতে হয়েছে। আরে চোখ খুলেছে, চোখ খুলেছে। ও যখন আমার আঙুল ধরেছিল তো আমি ভেবেছিলাম যে ওকে আমি খুব ভালো করে মানুষ করব, যাতে বড় হয়েও আমাদের দেখভাল করে। চলে গেল চলে গেল। এটা দেখ, এটা দেখ, এটা দেখ, টুক 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 টুক। আর মাংকি কি করে বলে?
যখন আপনাদের মধ্যে সম্পর্ক এত ভালো ছিল তাহলে পরে কি হলো? সমীর শুধু আমার ছেলে নয়, আমার স্বপ্ন ছিল। সমীর খুব ভালো ক্রিকেট খেলতো আর বড় হয়ে বড় ক্রিকেটার হতে চেয়েছিল। কিন্তু একটা অ্যাক্সিডেন্টে সমীরের বাঁ পাটা নষ্ট হয়ে যায়। পাটা নষ্ট হয়ে যাওয়ার জন্যে আর কখনো ক্রিকেট খেলতে পারেনি ও। ওটাই ছিল তোর একমাত্র স্বপ্ন, তো সেটা পুরো ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। আমি বাপ হওয়ার দরুন ওকে অনেক বুঝিয়েছি, অনেক চেষ্টা করেছি নানাভাবে যে বাবা, পা নষ্ট হয়ে যাওয়ার কারণে কোনো মানুষের ভাগ্য নষ্ট হয়ে যায় না। ভালোবেসে বুঝিয়েছি, বকাঝকাও করেছি, সব রকম চেষ্টা করেছিলাম, কিন্তু হয়তো অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আর সময়ের সঙ্গে সঙ্গে সমীর খুব খিটখিটেও হয়ে গিয়েছিল। আর তারপর নিজেকে কোনোভাবেই আর ধরে রাখতে পারল না। হিউম্যান সাইকোলজি অর্থাৎ মনোবিজ্ঞান অনুযায়ী যখন কোনো মানুষকে এমন কোনো আঘাত দেওয়া হয় যার সরাসরি সম্পর্ক তার জীবনের লক্ষ্যের সঙ্গে জড়িয়ে থাকে, তখন সে গভীর আঘাত পায়। সমীরের শারীরিক আঘাত তো ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু তার যে মনোকষ্ট ছিল সেটা তার স্মৃতিতে তখনও তাজা ছিল, যেটা হয়তো তখন কেউই দেখতে পায়নি। আমার রিটায়ারমেন্ট হতে কিন্তু আর 5 বছর বাকি আছে। শোন সমীর, আমি তোকে তো নিজের পায়ে দাঁড়ানো দেখতে চাই। এ পৃথিবী তার সঙ্গেই চলে যে চলে তার সাথে, আর তুই যেভাবে চলছিস না সেভাবে কিন্তু জীবনে কোথাও গিয়ে দাঁড়াতে পারবি না। কেন রোজ রোজ আমার সঙ্গে এত খিটখিট করো বলো তো? তুই এটাকে খিটখিট বলছিস? তো বড় হয়েছিস বলে বোঝাচ্ছি। পলিটেকনিক কোর্সের জন্য তোকে টাকা দিয়েছিলাম, তোর ফালতু বন্ধুদের পেছনে উড়িয়েছিস। জীবনটা আমার তো, তাই আমি জানি যে কোন টেকনিকটা কোথায় লাগাতে হবে, বুঝলে? আর তুমি না রোজ রোজ আমাকে লেকচার মারাটা বন্ধ করো। আরে আর কিছু নয়, তুই ছোট বোনটার খেয়াল রাখ। কিভাবে করাবি ওর নিকা? আরে আমি কেন দেবো নিকা? তুমি জন্ম দিয়েছো, তুমি করাবে ওর নিকা। আর টাকার চিন্তা যখন এত বেশি না, তখন আম্মিকে এত দামি দামি ওষুধ খাওয়ানোর সঙ্গে সঙ্গে 4 টাকা দিয়ে তুতে কিনে খাইয়ে দাও। টাকাও বেঁচে যাবে আর আম্মি জান্নাতেও পৌঁছে যাবে। তুমি ওকে নিয়ে এত চিন্তা করো না গো, ও নিজের দায়িত্ব নিজেই বুঝতে পারবে, দেখে নিও। আরে কবে বুঝতে পারবে নিজের দায়িত্ব? আমার তো সব আশা ভরসা শেষ। এখনো একটা পথ বাকি আছে। তুমি একটা কাজ করো, ওর নিকা করিয়ে দাও। বউ আর বাচ্চাদের বোঝা মানুষকে দায়িত্ববান করে তোলে। আর আমার বিবি আমায় পরামর্শ দিল যে কোনো ভালো মেয়ে দেখে তার সঙ্গে সমীরের নিকা করিয়ে দিতে। প্রথমে আমি এই কথাটা কানেই তুলিনি। আমি একদমই চাইনি যে কোনো মেয়ের জীবন সমীরের সঙ্গে বরবাদ হোক, কিন্তু আমার বিবির জেদের কাছে আমায় নতি স্বীকার করতেই হয়। আমি ওর জেদের মধ্যে আশার কিরণ দেখতে পেয়েছিলাম। তারপর আমরা সমীরের সঙ্গে সাবিনার নিকা করিয়ে দিই। দেখি তো একবার মুখটা। আরে কি হলো? আরে সোহাগ রাত আমাদের, আরে নিকা হয়েছে আমাদের। আরে শোনো না, ছাড়ুন, আরে শোনো না, ছাড়ুন, আরে শোনো না, একটা কথা। ছাড়ুন আমায়।
তোকে তো ছাড়ুন আমায়, ছাড়ুন। তোর স্বামী আমি বিয়ে করা, বুঝতে পেরেছিস? ছাড়ুন। আরে নূর, তুমি এসব কেন করছো? আমি এসে গেছি না, আমি সামলে নেব, আমায় করতে দাও। ভাবি কালই তো তোমার নিকা হয়েছে আর এখন থেকেই তুমি এইসব করবে? না না, তুমি সব ছাড়ো, এবার শ্বশুরবাড়ি যাওয়ার প্রস্তুতি নাও, আর এটা শেখো যে শ্বশুর শাশুড়ি কিভাবে যত্ন নিতে হয়। হ্যাঁ, আমি এসব করে নেব। আরে ভাবি তোমার হাত কি করে কাটলো? ওই বিয়ের দিন এদিক ওদিক কোথাও কেটে গেছিল বোধহয়, খেয়াল করিনি আসলে। এই চাটা হয়ে গেছে? হ্যাঁ ভাবি, আমি আব্বু আম্মিকে চা দিয়ে দিচ্ছি, সবজি হ্যাঁ, কেটে হ্যাঁ, নাও। ঠিক আছে। সমীর যা কিছু আমার সাথে করছিল সে ব্যাপারে শুধু আমি আমার আম্মিকেই বলতে পারতাম। যখন আমি আম্মিকে সবকিছু বললাম তখন উনি আমার কোনো কথার পাত্তাই দিলেন না। ওনার বক্তব্য হলো প্রত্যেকটা নিকাতে এরকম হয়েই থাকে। আমার নতুন নতুন নিকা হয়েছে তাই হয়তো এই সব কিছু আমার অদ্ভুত লাগছে। আমি বলল এই সব কিছু ভুলে আমি যেন আমার সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু সমীর আমাকে সবকিছু ভুলতে দিল না। আমি সবকিছু সহ্য করতে শুরু করলাম। আমি সমীরের আব্বু আর আম্মিকে কিচ্ছু জানাইনি। ওরা ভালো মানুষ ছিল সাহেব, আমি ওদের কষ্ট দিতে চাইনি। ম্যারিটাল রেপ অর্থাৎ স্বামীর হাতে স্ত্রীর শ্লীলতাহানি আমাদের সমাজের একটা ঘৃণ্য আয়না, আর বেশিরভাগ ক্ষেত্রে এই কথা আমাদের সমাজ চাপা দিয়ে দেয় অথবা না দেখার ভান করে। এমনকি অনেক ক্ষেত্রে তো স্ত্রীরা এগুলোকে নিজেদের ভাগ্য মনে করে। কিন্তু এই নিস্তব্ধতা এই সমস্যার সমাধান নয়, বরং উল্টে ধর্ষণকারীকে প্রশ্রয় দেওয়া, আর সেটাই সমীর আর সাবিনার কেসে হয়েছে। আমাদের একটা ভুল সিদ্ধান্তে সাবিনার জীবনটা বরবাদ হয়ে গেল। আমরা ভেবেছিলাম যে এই নিকার কারণেই আমাদের ছেলে সমীর শুধরে যাবে, কিন্তু এটা ভাবিনি যে যদি এমনটা না হয় সাবিনার জীবনটা তো ছারখার হয়ে যাবে। আর ঠিক সেটাই হয়েছে। ছেলেটার জীবনে এমন ব্যাঁকা পথে চলতে শুরু করলো যেখান থেকে আবার ফিরে আসাটা খুবই মুশকিলের। এটা আমার রক্ত ঘাম ঝরানো টাকা, তোকে নেশা করে ওড়াতে দেব না আমি। তুই যখন জন্মেছিলিস তখন যদি জানতে পারতাম যে এ বাড়িতে শয়তান জন্ম নিচ্ছে, তো সেই সময়ই আমি তোর গলা টিপে মেরে ফেলতাম। টাকা নিয়ে কবরে ঢুকবে নাকি তুমি? হ্যাঁ, কি করবে এটা দিয়ে? খাটে ওঠার সময় হয়ে গেছে, তাও তুমি ওর পিছনে টাকা খরচা করছো, কিন্তু আমার জন্য নেই। বাড়িটা তো চালাতে পারো না, কিন্তু মুখটা তরাক তরাক করে চলে। আমায় বেশি জ্ঞান দেওয়ার চেষ্টা করলে না, এই বাড়িটার সঙ্গে সঙ্গে
এই বাড়ির সব জিনিস বিক্রি করে দেবো, বুঝলে? দাও। হ্যাঁ। সমীরের ওই অভ্যেস, ওর রাগ, ওর পাগলামো, এই সবগুলো থেকেই বাড়ির কারুর না কারুর বিপদ ছিল, যেটা আমি পরিষ্কারভাবে অনুভব করছিলাম। একদিন টাকা চুরি করে আমার সঙ্গে অসভ্যতামি করেছে। কাল যখন বাড়ির সব টাকা শেষ হয়ে যাবে, ও তখন বাড়ির কারুর না কারুর ক্ষতি করেই ছাড়বে। ও আমার বেটি নূরকেও বেঁচে দিতে পারত, আর এটা আমার একদম সহ্যের সীমা ছাড়াচ্ছিল। আমি সব রকম চেষ্টা করেছি ওর খারাপ অভ্যেস বদলানোর জন্য, কিন্তু ওর খারাপ অভ্যেসগুলো শেষই হলো না। সেই কারণে আমি ওকেই শেষ করে দিলাম, মেরেই ফেললাম ওকে, মেরে দিয়েছি ওকে। স্যার, গল্পটা মনে হচ্ছে ওই বানাচ্ছে। ওর বলা অনুযায়ী সেই জায়গাটা আমরা ভালো করে খুঁজে দেখেছি, কিন্তু বডির হদিশ পাইনি। ঠিক আছে সন্তোষ, তার মানে সাবিনা ঠিকই বলছিল, রহমত ওকে বাঁচানোর জন্য এসব করছে। স্যার, গল্পটা মনে হচ্ছে ওই বানাচ্ছে। ওর বলা অনুযায়ী সেই জায়গাটা আমরা ভালো করে খুঁজে দেখেছি, কিন্তু বডির হদিশ পাইনি। ঠিক আছে সন্তোষ, তার মানে সাবিনা ঠিকই বলছিল, রহমত ওকে বাঁচানোর জন্য এসব করছে। আমি সবকিছু সহ্য করছিলাম, এইটা ভেবে যে হয়তো একসময় সবকিছু ঠিক হয়ে যাবে। আমি ভেবেছিলাম সাহেব হয়তো সমীর সব বুঝতে পারবে, ও একদম শুধরে যাবে। কিন্তু এইবার যেটা ও করেছিল সেটা আমি সহ্য করতে পারিনি। হ্যালো, হ্যাঁ কি হচ্ছে এসব? তোমার লজ্জা পাওয়া উচিত। বাড়ির বাইরে এইসব, ছি! বাড়িতে কিছু খারাপ ছেলে যে বাইরে এসে এসব। এই, আমি কি করি না করি তাতে তোর কি যায় আসে? আয়, তোর সঙ্গে তো আমি সবকিছুই করি, নাকি ভালো করে হচ্ছে না? এরপরে আমি যার সঙ্গে যাই করি, আমি বাঁচি মরি, শুই ঘুমাই, তুই আমাকে এত কথা বলবি কেন? হ্যাঁ, চল। এই, কি করছিস তুই? আবে, আমার বউ হয়, গায়ে লাগছে তোর? হ্যাঁ, গায়ে লাগছে? চল এখান থেকে। আরে সমীর, হাট! সালা আমাকে শেখাবি তুই? হ্যাঁ, কি নোংরা লোক এ, কি মানসিকতা! ছি 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 ছি, উঠছে এটা, ছি। তুই এটারই যোগ্য, বুঝতে পেরেছিস? সাবধানে থাক। আরে কি কি হলোটা কি?
যে অত্যাচার আমি বন্ধ ঘরে সহ্য করেছিলাম সেটা এখন সবাই জেনে গিয়েছিল। সাহেব, একজন ওয়াইফ নিজের হাজবেন্ডের মার তো সহ্য করতে পারে, কিন্তু বিশ্বাসঘাতকতা নয়। আমি সহ্য করতে পারিনি সাহেব, মেরে ফেলেছি আমি ওকে, মেরে ফেলেছি। সাবিনা, তুমি তোমার বরকে কোথায় মেরেছো আর কোথায় গুম করেছো ওর লাশটা? বলো সাবিনা। সাহেব, এখানেই মেরেছিলাম ওকে। এখানে মেরেছিলে, তাহলে লাশ কোথায়? জানি না সাহেব, এখানেই থাকার কথা। তোমরা একটা কাজ করো, জায়গাটা চেক করো। স্যার, লাশ কোথাও পাওয়া যায়নি। সাবিনা, যদি তুমি তোমার বরকে মেরে থাকো তাহলে লাশটা কোথায়? দেখো, তোমরা বৌমা শ্বশুর পুলিশকে মিথ্যে কথা বলা বন্ধ করো, কারণ পুলিশের ডান্ডা যখন পড়ে তখন কবরের লাশও কথা বলে। এই লাশটার এমন কি? কিন্তু সাহেব, আমি আপনাকে বলছি তো আমি ওকে এখানে মেরেছি। আর সাহেব, আমি আপনাকে মিথ্যে কেন বলবো? মিথ্যে তো সে বলে যে আসলে বাঁচতে চায়। আমি তো আমার দোষ নিজেই স্বীকার করছি। এখনো পর্যন্ত মনে হচ্ছিল যে রহমত আর সাবিনা দুজনেই পুলিশকে ভুল পথে চালনা করার চেষ্টা করছে, কিন্তু চার্জশিট ফাইল করার আগে সমীরের বডি খুঁজে পাওয়া খুব দরকার ছিল। আসলে সাবিনা আর রহমত কি একে অপরকে বাঁচানোর চেষ্টা করছিল, নাকি এখনো এমন কোনো বিষয় রয়েছে যেটা তারা দিল্লি পুলিশকে বলতে পারেনি? আর এটাই জানার জন্য দিল্লি পুলিশ সমীরের সঙ্গে যুক্ত প্রত্যেকটা লোককে ধরে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করলো, যারা সমীরের পরিবারকে চিনত। দেখি বাড়ি ভালো করে সার্চ করো। যাও, ভেতরে যাও, ভেতরে যাও। তোমরা এদিকে যাও, এদিকে এসো। এসনের মধ্যে এদিকে দেখো, দাঁড়াও ওখানে। উপরে গিয়ে দেখো। ইয়েস স্যার। আমি স্যার, কোথাও কিছু পাওয়া যায়নি। হ্যাঁ স্যার, সমীর আর সমীরের মধ্যে তো প্রায়ই ঝগড়া হতো। মাঝে মাঝে ওদের বাড়ি থেকে মারপিটেরও শব্দ পেতাম। সমীরের আব্বু তো খুব ভালো মানুষ, কিন্তু কি করে যে সমীর এরকম হলো? প্রতিনিয়ত মদ খেয়ে ঝুট ঝামেলা করে ওর একটা অভ্যেস হয়ে গেছে। নেশার মধ্যে তো কাউকে দেখলেই গালাগালি করে। আমরা তো একদম বিরক্ত ওর প্রতি। এক রাতে তো আমার বাড়ির সামনেও অনেক গালাগালি করছিল। রহমতদা তো অতিষ্ঠ হয়ে গিয়েছিল, ওনার তো বাড়ির থেকে বেরোনোই মুশকিল হয়ে গিয়েছিল। ঝগড়া তো সবার সাথে হতো সাহেব, বউকে মারতো। একদিন রহমত চাচাকেও মেরেছিল। সব সময় মদ খেয়ে উল্টে থাকতো। সেদিন তো রাতেও ও রহমত চাচার সাথে ঝগড়া করেছিল। স্যার, এই কেসটা নিজে থেকেই আমাদের পুলিশ স্টেশনে এসেছে, আর দুজন লোক নিজেদের অপরাধী বলছে। সমীরের ব্যাপারে এরা দুজন যা বলেছে, পড়শিদের স্টেটমেন্ট অনুযায়ী সমীর একদম ওরকমই। কিন্তু স্যার, এরকম কি হতে পারে যে এরা দুজন কিছু আমাদের থেকে লুকোচ্ছে? এটা হতে পারে যে সমীর মিসিং, মারা যায়নি। আর যদিও মারা গিয়ে থাকে তাহলে ওর লাশটা কোথায়? কারণ স্যার, যতক্ষণ না আমরা ওর লাশ পাচ্ছি আমরা কি করে মেনে নিই যে ও মারা গেছে? দেখো, আমাদের এটাই তো জানতে হবে যে সমীরের লাশটা গেল কোথায়। আর এখানে এই দুজন, সাবিনা আর রহমত, পুরো ব্যাপারটাকে জট পাকিয়ে দিচ্ছে। এই পুরো ঘটনার মধ্যে তৃতীয় কেউ একজন আছে, যাকে খুব তাড়াতাড়ি আমাদের খুঁজে বার করতে হবে এই ধাঁধার সমাধান করতে। আপনাদের দুজনের বলা জায়গাতে তো বডি পাওয়া গেল না, তাহলে কি লাশ শূন্যে উবে গেল না বাতাসে মিলিয়ে গেল? আসলে ঘটেছেটা কি?
এখন তো এরকম মনে হচ্ছে যে আপনাদের দুজনের পরে সমীর নিজে এসে এখানে তার মার্ডারের কথা বলবে। আসল ব্যাপারটা কি রহমত বাবু? কেন মিথ্যে বলে আমাদের ঘোরাচ্ছেন? নিজের বয়সটার কথা তো ভাবুন। ভালো লাগবে না যদি এই বয়সে আমাকে নিজেদের স্টাইলে আপনাকে ঘোরাতে হয় তাহলে। সাহেব, আমি মেরেছি আমার ছেলেকে, আমি কেন আপনাকে মিথ্যে বলবো? আর মিথ্যে বলে আমার ফায়দাটা কি? আপনার আমার কথায় ভরসা নেই তো অনিশকে জিজ্ঞেস করুন। স্যার, অনিশের জন্মকুষ্টি বের করে নিয়েছি। আগেও 2টো মার্ডার আর 3টে হাফ মার্ডার করেছে। ইদানিং জামিনে বাইরে আছে। ওর বাড়ির ঠিকানাও রহমত দিয়ে দিয়েছে। দেখো, বেশিরভাগ সময় ক্রাইমের পর এইসব লোককে সেই থেকে পাওয়া যায় না যেখানে তাদের পাওয়া যায়। নিশ্চয়ই কোথাও লুকিয়ে আছে। একটা কাজ করো, ওর ফটো সমস্ত জায়গায় সার্কুলেট করাও আর সমস্ত খোঁজরকে সজাগ করে দাও। স্যার, সমীরের লাশের ঠিকানাটা এখন অনিশে একমাত্র বলতে পারে। অনিশ কোথায়? জানি না স্যার, 3 দিন হয়ে গেল বাড়ি ফেরেনি। আমরাও চিন্তা করছি স্যার। ও যদি আপনাকে কন্ট্যাক্ট করে তাহলে সবার আগে আপনি আমাদের বলবেন। ছিলাম স্যার। কোনো খবর? কোনো খবর নেই স্যার, অলিগলি পুরো খুঁজে দেখেছি। ঠিক আছে, অনিশের যে কোনো খবর পেলে আগে আমাকে ফোন করবি। ঠিক আছে স্যার, আসছি। ওই দেখো অনিশ। এই দাঁড়া বলছি, এই দাঁড়া। ধর ধর ধর। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া। এই চলো এদিক দিয়ে। দাঁড়া, ধর। স্যার, ওই বুড়োটা মিথ্যে বলছে স্যার। ও পাগল হয়ে গেছে স্যার, সত্যি বলছি। আমি খারাপ কাজ আমি কবে সব ছেড়ে দিয়েছি। হ্যাঁ, এই কথা সত্যি যে আমি এসব কাজ আগে করতাম, কিন্তু এসব কাজ আমি অনেক আগে ছেড়ে দিয়েছি স্যার। হ্যাঁ, এটা ঠিক যে আমি ওর ছেলেকে চিনতাম। বুড়োটা তো আমাদের এলাকায় থাকতো স্যার। এখন ওর মাথায় কোনো নাম আসেনি তো জবরদস্তি আমার নাম বলে দিয়েছে স্যার। ফাঁসাতে চাইছে আমাকে স্যার, সত্যি বলছি স্যার, খোদার কসম। এই পর্যন্ত এই কেসে যতগুলো নাম সামনে এসেছে তাদের কাউকেই অপরাধী প্রমাণ করা সহজ ছিল না, কারণ দিল্লি পুলিশের কাছে এখনো পর্যন্ত এমন কোনো জোরালো প্রমাণ ছিল না যার ভিত্তিতে কাউকে অ্যারেস্ট করা যেতে পারে। আর আইন অনুযায়ী পুলিশ এই 3 জনকে 24 ঘন্টার বেশি রাখতে পারত না। সেজন্য বাধ্য হয়ে তাদের সাবিনা, রহমত আর অনিশকে ছাড়তে হলো। রহমত বাবু, আপাতত আপনাকে বাড়ি যেতে দিচ্ছি, কারণ যতক্ষণ না সমীরের বডি পাওয়া যাচ্ছে আমরা কোনো চার্জশিট করতে পারছি না। সমীরের বডি আমরা খুঁজছি, আর খুব শিগগির এই কেসের সমস্ত পর্দা উঠে যাবে। অনিশ। হ্যাঁ স্যার। এখন তোকে যেতে দিচ্ছি, কারণ আমরা এখনো ডেড বডিটা খুঁজে বেড়াচ্ছি। ওটা ছাড়া এই কেসে এগোনো যাবে না। কিন্তু তুই যতক্ষণ জামিনে বাইরে আছিস না, এই থানাতে থোবড়াটা দেখাতে থাকবি। হ্যাঁ স্যার।
তো ওরা দেখেই যাবো স্যার। স্যার, এই একটা বটল পেলাম ওখান থেকে, আর দেখুন এখানে হালকা ব্লাড লেগে আছে। আমি এবার একটু সৌত। আমি বললাম না, পুলিশের সামনে আমি যাব, সমস্ত দোষ আমার, সাজা আমারই পাওয়া উচিত। না আব্বু, আমি এরকমটা হতে দেব না। আমি আর নূরের খেয়াল কে রাখবে? নূরকে কোন ছেলে নিকা করবে যখন সবাই জানতে পারবে যে আপনার ছেলেকে আপনিই মেরেছেন? না আব্বু, না, এটা ঠিক নয়। সাবিনা, একবার আমি তোকে পাঁকের মধ্যে ফেলেছি, আর দ্বিতীয়বার এমনটা হতে দেব না। আমি বাপ হয়ে কর্তব্য ঠিক মতো পালন করতে পারিনি। যদি কর্তব্য আমি ঠিক মতো পালন করতাম তাহলে এই দিনটা হয়তো দেখতে হতো না। আমি যাচ্ছি, তুই নূর আর আমির খেয়াল রাখবি। আব্বু, আব্বু শুনুন আব্বু, আব্বু, আমি নূর, তোমরা একদম চিন্তা করো না। আব্বু খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে। আমি আছি না, আমি ছাড়িয়ে আনবো আব্বুকে। তুমি নিজের আর আম্মির খেয়াল রেখো, আমি সব সামলে নেব। আর তাছাড়া এই বাড়ির আব্বুকে খুব প্রয়োজন। আমি সব সামলে নেব। ভাবি, ভাবি একটু শোনো। আরে নমস্কার স্যার। এদের দুজনকে চিনিস? হ্যাঁ, এরা দুজন তো আমার পার্মানেন্ট কাস্টমার। এটা হলো সমীর আর এটা অনিশ। শেষবার কবে এসেছিল? এই 4-5 দিন আগে, কিন্তু তারপরে আর আসেনি। একসাথে এসেছিল? দুজন একসঙ্গে এসেছিল আর দুজন একসঙ্গেই এখান থেকে গেছে। তার কিছুক্ষণ পরেই আবার অনিশ এলো আর একটা বোতল নিয়ে এখান থেকে চলে গেল। কিরকম বোতল নিয়ে গেছিল অনিশ? এইরকম বোতল স্যার।
কি ব্যাপার রে? মার্ডারও তুই একা করবি, বডির সৎকারও তুই একা করবি, ভীষণ স্বার্থপর লোক তো তুই। থানায় তো নিশ্চয়ই একসঙ্গে যাবি। ধরো ওকে, ধরো ধরো। খুব চালাকি দেখাচ্ছিলি না তুই? হ্যাঁ? কি ভেবেছিলি আমাদের? হ্যাঁ, খুব চালাকি দেখাচ্ছিলি? হ্যাঁ? বল বল বল। সাহেব আমি কিছু করিনি সাহেব, বল আমার কথা শুনুন না সাহেব, বল। আমি কিছু করিনি। সত্যি কথা বল। বলছি পুরো ঘটনা বল। আমি পুরো সব ঘটনা বল। বলছি সাহেব, আমি সব সত্যি বলছি সাহেব। সাহেব আমি সমীরকে মেরেছি স্যার। স্যার কিন্তু এই সুপারি রহমত চাচা দিয়েছিল স্যার। একদিন ও আমার ঘরে এলো স্যার। আমি বলি কি রহমত চাচা আরেকবার ভেবে দেখো, আমার কি এসে যাবে, তোমার ছেলেই মরবে। আরে ছেলে সুপারি দিচ্ছ, কোনো শত্রুর নয়। যদি বলো তো ওর হাত পা ভেঙে দিই, এতেই শুধরে যাবে ও। চল 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 আনিস, বেশি খেয়ে ফেলেছি আজকে। আচ্ছা তুই কিসে যাবি? আরে গাড়িতে যাবো। আচ্ছা আজকেও গাড়ি নিয়েছিস তুই? চল। হ্যাঁ এ কি হলো, কবে হলো, কেন হলো জানি না, কি যে হলো। হ্যাঁ অনিশ, তোর বাবা আমাকে তোকে মারার সুপারি দিয়েছে, তোকে তো মারতেই হবে। তাহলে লস চালানোর দরকার কেন পড়লো বল? স্যার 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 বল। আপনাদের আমার উপর সন্দেহ হয়ে গেছিল, এই জন্য আমি ভয় পেয়ে গিয়েছিলাম স্যার। এই জন্য আমি ঠিক করি যে লাশটা জ্বালিয়ে দেবো স্যার। ওই লাশটাই যদি না থাকে তো প্রমাণও থাকবে না, না স্যার? স্যার আমি আমার পাপের সাজা তো পেতেই চেয়েছিলাম ইন্সপেক্টর সাহেব। কোর্ট আমার জন্য যে সাজা মঞ্জুর করবে তা কমই হবে।
আমি সাবিনার জীবন বরবাদ করেছি। আমি সমীরকে ভুল পথে যাওয়া থেকে আটকাতে পারিনি। আমি ভালো বাপও হতে পারিনি। সমস্ত ভুল আমার। আব্বু আব্বু মদ বা যে কোনো ধরনের নেশা মানুষকে অন্তঃশ্বাস শূন্য করে দেয়, আর যখন নেশার ঘোর নেশাখোরের মস্তিষ্ককে গ্রাস করে ফেলে তখন সে ঠিক আর ভুলের তফাৎটা ভুলে যায়। আজ আমাদের দেশে অনেক রিহ্যাবিলিটেশন সেন্টার আছে যেখানে এই নেশার অভ্যেস থেকে মুক্ত করানোর জন্য ফ্রিতে সহায়তা করা হয়। আর এই নেশার ঘোরই সমীরের পরিবারকে শেষ করে দিচ্ছিল, কিন্তু রহমত যেটা করেছে তাতে এই পুরো পরিবারটাই শেষ হয়ে গিয়েছে। আমরা সবাই আমাদের পরিবারকে ভালোবাসি আর তাদের সুরক্ষা আমাদের কর্তব্য, কিন্তু তার মূল্য কোনো মানুষের প্রাণ হতে পারে না। রহমতের একটা ভুল সিদ্ধান্তের খেসারত আজ পুরো পরিবারকে দিতে হচ্ছে, কারণ পরিবারের সবচেয়ে বুদ্ধিমান আর কর্তব্যপরায়ণ সদস্য রহমত শেখ আর জেলের গরাদের পিছনে রয়েছে। সমীরের বডি রিকভার হতেই রহমত আর অনিশকে হত্যা আর হত্যা চক্রান্তের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এখন তারা তাদের বাকি জীবনটা জেলের মধ্যেই কাটাবে। রহমতের সিদ্ধান্ত আজ তার কাছে একটা শাস্তি হয়ে দাঁড়িয়েছে, আর আমাদের সবার জন্য শিক্ষা যে কিভাবে একটা ভুল সিদ্ধান্ত পুরো পরিবারটাকে শেষ করতে পারে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরের এপিসোডে, আর ব্যাখ্যা করব আরও একটা অপরাধের। ততক্ষণ নিজের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল। শিক্ষা একজনের আর জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।